নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বাংলায় এসআইআর শুরুর পরই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সর্বদলীয় বৈঠকে হই হট্টগোল, বাকবিতণ্ডা বিরোধীদের। সিওকে উদ্দেশ্য করে চিৎকার তৃণমূল ও সিপিআইএম এর। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে ধর্ণা দেব, এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কৌশলে অসমকে এসআইআর থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি অভিষেকের। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার সমীক্ষার কাজ শুরু করছে কমিশন। সে কথা মাথায় রেখে তার আগে প্রায় ৮১,০০০ বুথের সবকটিতে বিএলও 2 নিয়োগের কথা জানিয়ে দিল তৃণমূল। বিএলওদের সঙ্গে থাকবেন দলের বুথ এজেন্ট ও দলের অন্যান্য কর্মীরাও। বিজেপি বিরোধী সব পক্ষ সরব এসআইআর নিয়ে। বাংলার ভোটারদের ভোটাধিকার এবং নিরাপত্তার খাতিরে সর্বতোভাবে পথে নামবে প্রদেশ কংগ্রেস। প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি। অন্যদিকে এসআইআর ইস্যুতে নভেম্বরে বাংলা বাঁচাও যাত্রার ডাক সিপিএম এর। সুপ্রিম কোর্টের রায়ে উজ্জীবিত রাজ্য। ১০০ দিনের কাজ সংক্রান্ত বকেয়া মামলাগুলির দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টের দরজায় তৃণমূল সরকার। প্রয়োজনে আবার দিল্লি অভিযানের হুঁশিয়ারি অভিষেকের। উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মুম্বাইকে গিলে ফেলবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অ্যানাকন্ডার সঙ্গে তুলনা উদ্ধব ঠাকরের। তার অভিযোগ, অ্যানাকন্ডার সাপের মতো মুম্বাইকে পেঁচিয়ে ধরে গিলতে বসেছে শাহ। ঠাকরের এহেন মন্তব্য সামনে আসার পরই স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয়ঙ্কর অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তার অভিযোগ, অ্যানাকোন্ডা সাপের মতো মুম্বাইকে পেঁচিয়ে ধরে গিলতে বসেছেন শাহ। ঠাকরের এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। সোমবার শিবসেনার মুখপাত্র সামনায় প্রকাশিত দুটি প্রতিবেদন তুলে ধরেন উদ্ধব, যার প্রথমটি ছিল কিভাবে বিদ্যুৎ গতিতে জমি দখল করে বিজেপি নতুন অফিস তৈরি করছে, এবং দ্বিতীয় প্রতিবেদন ছিল মুম্বাইয়ের জিজামাতা পার্কে নতুন আনা অ্যানাকোন্ডা। এই দুইকে একত্রে মিলে শাহকে অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করেন উদ্ধব। তিনি বলেন, যেভাবে অ্যানাকোন্ডা তার রাস্তায় আসার সমস্ত কিছু গিলে ফেলে, সেইভাবেই মুম্বাইকে গিলে ফেলতে চাইছে ওরা। শুধু তাই নয়, এই বিজেপি নেতাদের আফগান হামলাকারী আহমেদ শাহ আবদালির সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, আসল আবদালি আবার ফিরে এসেছে, এবার দিল্লি এবং গুজরাট থেকে। যদি তারা আমাদের শহর দখলের চেষ্টা করে, তবে তাদের কবর তৈরি হবে আমাদের মাটিতেই। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে ফের ভোট চুরির অভিযোগ তুলে সরব হন উদ্ধব। রীতিমতো ব্যঙ্গ করে তিনি বলেন, গণতন্ত্রে ভোটাররা সরকার নির্বাচন করেন, কিন্তু আজ সরকার ভোটারদের নির্বাচন করছে। সুর চড়িয়ে ঠাকরে বলেন, ভুয়ো ভোটারদের অপব্যবহারের জন্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। কমিশনকে সতর্ক করে ঠাকরে বলেন, লোকসভা নির্বাচন জয়ের পর কেন্দ্রের সরকার গঠন করে আমরা নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করব এবং তাদের কাঠগড়ায় তুলব। বিজেপির আত্মনির্ভর ভারত স্লোগানকে ভাওতা বলে কটাক্ষ করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠাকরে বলেন, বিজেপি আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিল, কিন্তু এখনও তারা স্বনির্ভর বিজেপি হতে পারেনি, কারণ তারা দল ভাঙায় এবং ভোট চুরি করে। বিজেপি স্বঘোষিত দেশপ্রেমিকদের একটি ভুয়ো রাজনৈতিক দল। হাই নিউজ নেটওয়ার্ক। ১০০ দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের। তার মধ্যে এই মামলাতেই আরও বেশ কিছু অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। ৭ নভেম্বর মামলার শুনানি। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আর কোনো জট রইল না। প্রায় ৪ বছর পর রাজ্যে শুরু হবে ১০০ দিনের কাজ। সেই সঙ্গে সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। ১০০ দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য। তার মধ্যেই এই মামলাতেই আরও একবার হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আরও বেশ কিছু অভিযোগ নিয়ে ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাগুলি দ্রুত শুনানির আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য।
7 নভেম্বর মামলার শুনানি। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এবার সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত আর কোনোই জট রইল না। প্রায় 4 বছর পর আবারও শুরু হচ্ছে 100 দিনের কাজ। সেই সঙ্গে সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বারংবার সরব হচ্ছে রাজ্যের শাসক দল। দিল্লিতে ধর্ণা অবস্থানে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদেও ঝড় তুলেছিলেন তিনি। বাংলায় এই এসআইআর আবহে অন্ততপক্ষে ভোটের দামামা বেজে গিয়েছে। তার আগেই এই মামলার রায় রাজ্যের ক্ষেত্রে বড় জয় বলেই মনে করছে অভিজ্ঞ মহল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বিজেপিকে বিধে বহিরাগত জমিদারের পরাজয় বলে উল্লেখ করেছেন। পাল্টা আবার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেছেন আদালত দুর্নীতির অভিযোগে মান্যতা দিয়েছে, তা নিয়ে আকচি চলছেই। সুকান্তর কথায় হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস লাফাচ্ছে। পরিষ্কার সেখানে আদালত উল্লেখ করেছে, কেন্দ্রীয় টিম নির্দিষ্ট কিছু অনিয়মের কথা রিপোর্টে তুলে ধরেছে, অর্থাৎ আদালতও মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। এদিকে বিজেপিকে বিধে অভিষেক লিখছেন বহিরাগত বাংলা বিরোধী জমিদারের জন্য বড় পরাজয়। এই রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে বড় জয়ের পরই এবার বাকি মামলাগুলির নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রীয় সরকারকে রাজ্যের 100 দিনের বকেয়া অর্থ মেটাতে হবে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে কেন্দ্রকে, না হলে ফের দিল্লি গিয়ে প্রতিবাদ কর্মসূচি। আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে রাজ্যের 100 দিনের বকেয়া অর্থ মেটাতে হবে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে কেন্দ্রকে, না হলে ফের দিল্লি গিয়ে প্রতিবাদ কর্মসূচি। আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 100 দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের। বকেয়া টাকা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রেখেছে শীর্ষ আদালত। ফলে বঙ্গ বিধানসভা ভোটের আগেই বাংলায় ফের 100 দিনের কাজ চালু হতে চলেছে, যা বড় জয় রাজ্য সরকারের। আর এরপরেই কেন্দ্রের বিজেপি সরকারকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার। শুধু তাই নয়, এই রায় বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলে উল্লেখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন রাতে ফের এই ইস্যুতে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, সুপ্রিম কোর্টের রায়ের পর আমাদের পাওনা যদি পরিশোধ না করা হয়, তাহলে বাংলা ফের জেগে উঠবে, দিল্লিতে গিয়ে আন্দোলন শুরু করবে। প্রসঙ্গত এর আগে বাংলার বকেয়া মেটানোর দাবিতে 2023 সালের অক্টোবর মাসে দিল্লিতে ধর্ণা কর্মসূচি করেছিল তৃণমূল। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল স্বয়ং অভিষেক। দিল্লির রাজঘাটে ধর্ণা কর্মসূচি ছিল। পরের দিন প্রতিনিধি দল নিয়ে দিল্লির কৃষি ভবনে গিয়েছিলেন অভিষেক। প্রায় 3 বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না বাংলা। এই বিষয়ে একাধিকবার সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো আবার কখনো খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, যেখানে বকেয়া মেটানোর আবেদন জানানো হয়েছে। কিন্তু বারবার কেন্দ্রের বইমাত্র সুলভ আচরণের শিকার হতে হয়েছে বাংলাকে। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছে, 100 দিনের বকেয়া মেটাতে হবে কেন্দ্রকে। এরপরেই অভিষেক এক স্যান্ডেলে লেখেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যা অবশ্যই বাংলার মানুষের ঐতিহাসিক জয়। দিল্লির ঔদ্ধত্য আর অবিচারের কাছে মাথা নত করবে না বাংলা। হাই নিউজ নেটওয়ার্ক। শ্রমিকের পছন্দকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত তালিকা। নভেম্বরে বিজেপির নয়া কমিটির ঘোষণা। তবে রাজ্য সভাপতি হওয়ার পর নতুন কমিটি গঠনে এত দেরি হওয়া নিয়ে শ্রমিককে নিয়ে কিছুটা সমালোচনাও শুরু হয়েছে। 26-এর যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বঙ্গ বিজেপির নয়া কমিটি প্রায় চূড়ান্ত। পদাধিকারীরা কারা হতে চলেছে, কাদেরই বা ডানা ছাটা হচ্ছে, সেই নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, তাতে প্রাধান্য পেয়েছে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পছন্দই। নভেম্বরের শুরুতে বঙ্গ বিজেপির নতুন কমিটি ঘোষণা হবে বলে জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য।
তবে রাজ্য সভাপতি হওয়ার পর নতুন কমিটি গঠনে এত দেরি হওয়া নিয়ে শ্রমিককে নিয়ে কিছুটা সমালোচনা শুরু হয়েছে। প্রায় 4 মাসের টানাপোড়েনের পর অবশেষে চূড়ান্ত হয়েছে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। দলের অন্তরে মতান্তর সরিয়ে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর পছন্দ মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে কে কে বাদ যাবেন, কে কে নতুন আসবেন তা নিয়ে বিস্তর আলোচনা চলেছে। বিদায় কমিটিতে বিতর্কিত হয়ে ওঠা অনেকেই চেষ্টা করেছিলেন নিজেদের দাপট অব্যাহত রাখার, তাদেরও রেখে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর জেদ তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আর শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব নতুন সভাপতির মতামতকেই প্রাধান্য দিয়েছেন, ফলে পথ খোয়াতে হচ্ছে অনেককেই। সূত্রের খবর, আরএসএস এবার শ্রমিকের মতামতকে গুরুত্ব দিয়েছে। জানা গিয়েছে মহিলা মোর্চা, যুব মোর্চা সহ বহু মোর্চা সভাপতি বদল হচ্ছে। পুরনো সাংসদ নেত্রী আবার মহিলা মোর্চার দায়িত্বও নিতে পারেন। সাধারণ সম্পাদক পদে 3 জন বাদ পড়ছেন বলেও দলীয় সূত্রে খবর। পুরনো নতুন এক সমন্বয় করার চেষ্টা হয়েছে এই কমিটিতে। তবে নতুন সভাপতির ঘনিষ্ঠ হয়ে কেউ কেউ সুবিধা আদায়ের চেষ্টা করলেও তা কতটা সফল হবে সেটা কমিটির ঘোষণার পরই স্পষ্ট হবে। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে ফের অ্যাকশনে ইডি। বেলেঘাটা সহ শহরের বেশ কয়েকটি জায়গায় মঙ্গলবার সকালে হানা দেয় ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে পুরো নিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে। বেশ কয়েকটি সংস্থার নামও উঠে এসেছে সেখানে, আর সেই সূত্র ধরেই এই তল্লাশি। সাত সকালে ফের অ্যাকশন মোডে ইডি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে অভিযানে তদন্তকারী সংস্থা। বেলেঘাটা সহ শহরের বেশ কয়েকটি জায়গায় মঙ্গলবার সকালে হানা দেয় ইডি আধিকারিকেরা। জানা যায় পুরো নিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। বেশ কয়েকটি সংস্থার নামও সামনে এসেছে, আর সেই সূত্র ধরেই বেলেঘাটার 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপে 6 জনের একটি ইডির দল তল্লাশি চালায়। এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তল্লাশি চলে বলেই খবর। জানা যাচ্ছে বেলেঘাটার যে বাড়িতে এদিন সকাল থেকেই ইডি আধিকারিকরা তল্লাশি চালান সেটি 2 ব্যবসায়ীর, সম্পর্কে 2 ভাই। একজনের নাম বিশ্বজিৎ চৌধুরী এবং অপরজনের নাম রণজিৎ চৌধুরী। বিশ্বজিৎ দীর্ঘ সময় ধরে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত, ছোট ভাই নির্মাণ সংস্থা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত বলেই ইডি সূত্রের খবর। তবে ঠিক কিভাবে এই 2 ব্যবসায়ী নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত সেই বিষয়টির তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছাচ্ছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই চলতি মাসের শুরুতেই কলকাতার একাধিক জায়গায় হানা দেয় ইডি অফিসাররা। এমনকি মন্ত্রী সুজিত বসু সল্টলেকের অফিস ও তার ছেলের রেস্তোরাঁতেও অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরেই চলে এই অভিযান, যদিও ইডির এই অভিযানকে বিশেষ গুরুত্ব দেয়নি সুজিত বসু। তার কথায়, প্রত্যেকবার ভোটের আগে ওরা এটা করে, বাড়ি অফিস সব জায়গাতেই যায়। আগেও রেড করে কিছু পায়নি, ভোটের আগে চাপ তৈরি করতে এসব করে। সেই রেশ কাটতে না কাটতে ফের পুরো নিয়োগ মামলায় তৎপর কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সোনা পাচারের চেষ্টা চালিয়েছিল পাচারকারীরা। সেই চেষ্টা রুখে দিলেও সীমান্ত রক্ষী বাহিনী উদ্ধার হলো বিপুল পরিমাণ সোনা। ওই সোনার বাজার দর প্রায় 2.5 কোটি টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সোনা পাচারের চেষ্টা চালিয়েছিল পাচারকারীরা। সেই চেষ্টা রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হলো বিপুল পরিমাণ সোনা। ওই সোনার বাজার দর প্রায় 2.5 কোটি টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে। একটি ট্রাকে করে সোনা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। ওই ট্রাক চালককে আটক করে জিজ্ঞাসাবাদও করেছে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাংলাদেশের বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোল দিয়ে একটি ট্রাক এদেশে ঢুকেছিল। খালি ট্রাক দেখে সন্দেহ হয়েছিল বিএসএফ জওয়ানদের। তল্লাশি চালাতেই ট্রাকের ভেতর থেকে বেরিয়ে পড়ে 2টি সবুজ প্যাকেট। ওই প্যাকেট লুকোনো ছিল। সেগুলি খুলতেই চমকে ওঠেন কর্তব্যরত জওয়ানরা। প্যাকেটের মধ্যে ছিল বিপুল পরিমাণ সোনা। অভিযোগ, 6টি সোনার বার, 2টি বিস্কুট পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া ওই সোনার মোট ওজন
১,৯৭৪.৫৪০ গ্রাম। সেগুলির আনুমানিক বাজার দর প্রায় ২.৫ কোটি টাকা। ট্রাকের চালককে এরপর জিজ্ঞাসাবাদ শুরু হয়। ওই চালকের দাবি, খালি ট্রাক নিয়ে তিনি ভারতে ফিরছিলেন। সেই সময় মোটা টাকার লোভ দেখিয়ে কয়েকজন ওই দুটি প্যাকেট সীমান্ত পার করতে বলেছিল। টাকার লোভ সামলাতে পারেননি ওই চালক কতটা সত্য কথা বলছে, তাদের কাছেও শোনা হাত বদলের কথা ছিল, এই বিষয়ে খতিয়ে দেখছে বিএসএফ। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার এক বড় সাফল্য, এমনই দাবি করছেন বিএসএফরা। সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকে, সেই নজরদারি আরও বাড়ানো হবে বলেই বিএসএফ সূত্রে জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ছট পুজোর আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। মঙ্গলবার সকালে ছট উপলক্ষে নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি। পূর্ব বর্ধমানের কাটোয়ার ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই ভাই। একেবারে আত্মীয় পরিজনদের চোখের সামনে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ছট পুজোর আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। মঙ্গলবার সকালে ছটের উপলক্ষে নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই ভাই। একেবারে আত্মীয় পরিজনদের চোখের সামনেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। ডুবে যাওয়া দুই তরুণের খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, গঙ্গায় তলিয়ে নিখোঁজ হয়েছেন বছর 25-এর শিবম সাউ ও 18 বছরের সুজন সাউ। সম্পর্কে তারা তুতো ভাই। কাটোয়া ন্যাশনাল পাড়ায় বাড়ি তাদের। মঙ্গলবার সকালে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কাটোয়ার দেবরাজ ঘাটে স্নান করতে এসেছিলেন শিবম সুজন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল পাড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী মনোজ সাউয়ের এক ছেলে ও এক মেয়ে। মনোজের ভাই রঞ্জিত সাউয়ের দুই ছেলের মধ্যে বড় সুজন। রঞ্জিত সাউ থাকেন মুর্শিদাবাদ জেলার সালারে। ছট পুজো উপলক্ষে বাড়ি এসেছিলেন তিনি। এদিন ভোর 5টা নাগাদ ন্যাশনাল পাড়ার ওই পরিবার সহ বেশ কিছু পরিবার ছট পুজোর জন্য দেবরাজ ঘাটে স্নান করতে এসেছিলেন। একে একে সবাই স্নান করছিলেন, তখনই দুজন তলিয়ে যান। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান শিবমও। কাছেই ছিলেন সুজন ও শিবমের কাকা প্রসেনজিৎ সাউ। তিনি বলেন, আমি ওদের বাঁচানোর চেষ্টা করি, কিন্তু এতটাই স্রোত ছিল যে হাত ফসকে ওরা নদীতে তলিয়ে যায়। দুই ভাইপোই আমার চোখের সামনে ভেসে গেল। ঘটনার পরে নিখোঁজদের সন্ধানে শুরু হয় তল্লাশি। কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সহ বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বিভাগের পাশাপাশি পুলিশের নজরদারি, বোট তল্লাশি শুরু হয়। এই মর্মান্তিক ঘটনার পর ন্যাশনাল পাড়ায় শোকের আবহ। প্রচুর লোক ঘাটে জড়ো হয়ে যান। স্থানীয়দের একাংশের অভিযোগ, দেবরাজ ঘাট বরাবর বিপজ্জনক, কিন্তু প্রশাসন ও পুরসভা থেকে সেভাবে আগাম সতর্কতা দেওয়া হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ওপর অ্যাসিড হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছিল চাঞ্চল্য, কিন্তু তদন্তে নেমে পুলিশের সামনে বেরিয়ে এলো চমকে দেওয়ার মতো তথ্য। জানা গিয়েছে, পুরো ঘটনাটাই সাজানো নাটক। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের উপর অ্যাসিড হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছিল চাঞ্চল্য, কিন্তু তদন্তে নেমে পুলিশের সামনে বেরিয়ে এলো এক চমকে দেওয়ার মতো তথ্য। জানা গিয়েছে, পুরো ঘটনাটাই সাজানো একটা নাটক। ওই ছাত্রী নিজেই টয়লেট ক্লিনার ঢেলেছিলেন নিজের হাতে, আর নেপথ্যে ছিলেন তারই বাবা। শেষ পর্যন্ত সেই বাবাকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত বাবার বিরুদ্ধে যৌন হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছিলেন অন্য এক মহিলা, যিনি সেই ব্যক্তির কারখানায় কাজ করতেন। ওই মহিলা আবার তাদের অভিযুক্ত করার নাটকের মূল কারণ বলে জানিয়েছেন পুলিশকে। ঘটনাটি ঘটে রবিবার দিল্লির লক্ষ্মীবাঈ কলেজের বাইরে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং এর ওই ছাত্রী অভিযোগ করেছিলেন, প্রতিবেশী যুবক ও তার দুই বন্ধু ঈশান ও আরমানের নামও জানিয়েছিলেন পুলিশকে। কিন্তু তদন্তে দেখা যায়, ওই সময় অভিযোগে নাম থাকা যুবকের মোবাইলের লোকেশন ডেটা, সিসিটিভি ফুটেজ সবই দেখাচ্ছে তারা অন্যত্র ছিল। বিশেষ পুলিশ কমিশনার রবীন্দ্র যাদব জানান, ঘটনাস্থলে তাদের উপস্থিত থাকার কোনো প্রমাণ মেলেনি। এরপর তদন্ত ঘুরে যায় অন্যদিকে। জানা যায়, অভিযুক্ত ছাত্রীর বাবার বিরুদ্ধে প্রধান অভিযুক্তের স্ত্রীর অভিযোগ রয়েছে যৌন হেনস্থা ও ব্ল্যাকমেলের। অভিযোগ, 2021 থেকে 2024 সালের মধ্যে মহিলা ওই ব্যক্তির মোজার কারখানায় কাজ করতেন। তখনই তিনি শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন এবং গোপনে ভিডিও তুলে ব্ল্যাকমেল করেন। অন্যদিকে ছাত্রীর অভিযোগে
নাম থাকা ঈশান ও আরবানের অবস্থান ছিল দিল্লির বাইরে। তারা আগ্রায় ছিলেন জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এরা ছাত্রীর আত্মীয়। এমনকি এও জানা যায় ঈশান ও আরমানের মাও নাকি 2018 সালে অ্যাসিড হামলায় শিকার হয়েছিলেন। অভিযোগ, সেই হামলার নেপথ্যে ছিলেন ছাত্রীর পরিবারই। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের সম্পত্তির বিবাদ আদালতে চলছে। দিল্লি কাণ্ডে হস্তক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। তারা দিল্লি পুলিশকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে এবং আক্রান্ত ছাত্রীকে যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে। মহিলা কমিশনের বক্তব্য, অ্যাসিড হামলা নারীদের বিরুদ্ধে সবচেয়ে নৃশংস অপরাধগুলির মধ্যে একটি। এমন ঘটনায় কোনো ছাড় দেওয়া উচিত নয়। অপরাধীদের কড়া শাস্তি দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজস্থানে আবার যাত্রী বোঝাই বাসে অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু হল দুজনের, আহত অনেকেই। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জয়পুরের মনোহরপুরে। রাজস্থানে আবার যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু হয় দুইজনের, আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জয়পুরের মনোহরপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ইটভাটা শ্রমিকদের নিয়ে টৌরি গ্রামে যাচ্ছিল বাসটি। গ্রামের রাস্তা ধরে যাওয়ার সময় হাই ভোল্টেজের তারের সংস্পর্শে চলে আসে বাসটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ভিতরে আটকে পড়েন শ্রমিকেরা। স্থানীয়রাই তাদের উদ্ধারের ব্যবস্থা করেন। তবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দুইজনের। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল এবং পুলিশ এসে উদ্ধার কার্য চালায়। পুলিশ জানিয়েছে, যেই দুজনের মৃত্যু হয়েছে তারা সম্পর্কে বাবা ও মেয়ে। মৃতদের নাম নাসিম এবং শাহিনাম। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহকুমা শাসক জানিয়েছেন, বাসের ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা হয়েছিল। উত্তরপ্রদেশের বরেলি থেকে শ্রমিকদের নিয়ে আসা হচ্ছিল জয়পুরে। বাসের ছাদে অতিরিক্ত মাল বোঝাই করা হয়েছিল। সেখানে যেমন মোটর বাইক ছিল, ছিল 15টি গ্যাস সিলিন্ডার। বাসটি টৌরি গ্রামে ঢুকতেই 11,000 ভোল্টের তার বাসের ছাদে থাকা জিনিসপত্র সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে 15টি সিলিন্ডারের মধ্যে 2টি বিস্ফোরণ হয়েছে, আর তাতেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। অনেক যাত্রী ঝলসে যান। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই রাজ্যের জয়সলমীরের একটি যাত্রী বোঝাই বাসে আগুন ধরে ঝলসে মৃত্যু হয় 20 জনের। বাসটি যোধপুর যাচ্ছিল, সেই সময় আগুন ধরে যায়। যেই সময় আগুন ধরে যায় সেই সময় যাত্রীরা ভিতরে আটকে পড়েছিলেন, আর তাতেই ঝলসে মৃত্যু হয়েছিল 20 জনের। আহত হয়েছিলেন অনেকে। ফের একই ঘটনা ঘটল জয়পুরে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন ধরনের খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।